এই চিটিংবাজগুলোর জন্য যাদের চাকরি চলে গেছে, সেই যোগ্য সুবল সোরেনরা যারা বেঘরে মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, মরে যাচ্ছে মানসিক চাপ নিতে না পেরে, তাদের কথা উনি ভাবতেন। এই ছেলেপেলেগুলোর চাকরি চলে গেছে, এরা তো কনজিউমার ফোরামে যেতে পারবে না। এরা যেটা করতে পারে, তৃণমূলের এলাকার নেতাদের ধরে পেটাতে পারে। দেখলে না, কান ধরে উঠবস করছে একজন সম্ভবত কাউন্সিলর তৃণমূলের। এই দাগিদের প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়বদ্ধতাটা নিতান্তই পলিটিক্যাল, নিতান্তই ফিনান্সিয়াল। কারণ তার দল আর্থিকভাবে সমৃদ্ধ হয়েছে এদের টাকা। এই পরীক্ষাটা তৃণমূল সরকার চেয়েই ছিল এই অযোগ্যগুলোকে আবার ঢোকাতে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। একটি অনুষ্ঠানে যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে যারা বেচারা টিচারিতে কাজ করেও অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি, আইনগত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবে না কোর্টের নির্দেশে, কিন্তু তারা যাতে গ্রুপ সি তে কাজ পায় বা সেই রকম পর্যায়ে কোনো কাজ দিতে পারে কিনা সেটা আইনের সাথে কনসাল্ট করে শীঘ্রই জানাবেন উনি। বিষয়টা না, আমি অনেকগুলো কথা বলে ফেলেছো। আমি প্রথমে এই কথাটার একটা তত্ত্ব বলি। সেই তত্ত্বটা হচ্ছে সেই পুরনো রোগ, ছোঁয়াচে রোগ। যে ছোঁয়াচে রোগটা সাংঘাতিক। কাদের জন্য? এই রাজ্যে সরকারের জন্য। কাদের প্রতি ছোঁয়াচেটা? দাগিদের প্রতি, চিহ্নিত দাগি। এখনো সবটা আসেনি, অসম্পূর্ণ চিহ্নিত দাগি। এই সরকারের বারবার, তুমি তো আজকে মুখ্যমন্ত্রীর ভাষণটার কথা বললে, শিক্ষক দিবসের পবিত্র উৎসবে তিনি দাগি চোর চিটিংবাজদের হয়ে কথা বললেন, বেচারা বললেন। এটা কি নতুন বললেন? মমতা ব্যানার্জি লাস্ট 5 বছরের আর্কাইভ দেখো, উনি প্রকাশ্যে বলেছেন, উনি খুব সৎ মুখ্যমন্ত্রী, যা বলেন সামনাসামনি। তার ক্যাবিনেটকে দিয়ে প্রথমে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করালেন চিটিংবাজদের বাঁচাতে, পারেন না, হাইকোর্ট তাড়িয়ে দিল, ক্যান্সেল করে দিল। দ্বিতীয়, তিনি বারবার প্রেসের সামনে বলেছেন, কোনোদিন ওটা থেকে ঘুরেননি, আমি সদ্যেরও মা অসদ্যেরও মা। মানে কিভাবে বলেছেন? আমি কারো চাকরি যেতে দেব না, আমার যোগ্যদেরটা দেখবো, তারপর অযোগ্যদেরটা দেখবো। ঠিক আছে বলেছে তো। আমি এদেরকে অন্যভাবে অন্য ডিপার্টমেন্টে ঢোকাবো, পরিষ্কার বলেছে, ও ডাক রাখেননি। আজ তিনি পবিত্র উৎসবের সময় বলেছেন, বলতে তো হবেন তাকে, কারণ কি তিনি তো ভালোবেসে বলছেন না রে বাবা। যদি ওনার হৃদয়ে মানবিকতাই থাকতো, এই তথাকথিত চিহ্নিত দাগিদের তিনি CD গ্রুপে দেবেন, এটা তো স্বাভাবিক, তো রাজ্যে ঠিক আছে হয়েছে। কিন্তু তিনি তো মানবিকতার জন্য বলছেন না। যদি মানবিকতার জন্য বলতেন, তাহলে যারা এই চিটিংবাজগুলোর জন্য যাদের চাকরি চলে গেছে, সেই যোগ্য সুবল সোরেনরা যারা বেঘরে মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, মরে যাচ্ছে মানসিক চাপ নিতে না পেরে, তাদের কথা উনি ভাবতেন। SSC অর্ডার দিতেন, লিস্টটা বের করো, লিস্টটা বের করে এদের বাঁচাও, বাকি দাগিদের কোর্ট যা বলবে তাই করব। করেছেন? করেননি। তার মানে তার এই যে মায়া কান্না, কুমিরের জল, চোখের জল, এটা শুধুমাত্র অযোগ্যদের। কেন? কারণ অযোগ্যরা তো কারি টাকা দিয়েছে রে বাবা। ইডি আদালতে বলেছে 238 কোটি টাকা, তার মধ্যে 50 কোটি টাকা তৎকালীন শিক্ষামন্ত্রীর পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলার থেকে উদ্ধার হওয়া। তারপরে গতকাল বাক কমিটি, জাস্টিস গাঙ্গুলির নেতৃত্বে যে বাক কমিটি হয়েছিল, সেই বাক কমিটির একজন আইনজীবী ক্লেম করে বলেছেন টোটাল টাকাটা 3000 থেকে 4000 কোটি টাকা হবে। ভাবো তুমি। তারপরে গুণধর জীবনের মোবাইল থেকে, মানে জীবন মানে আবার এটা আবার ভুলে হয়ে যাবে, জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের একজন গুণধর MLA, এই জীবন কৃষ্ণের মোবাইলের মধ্যে থেকে পাওয়া তথ্য বলছে 3400 ছেলে মেয়ের 15 লক্ষ টাকা করে ওকেই নাকি ভাগটা দিয়েছিল, বাকিটা উপরে গিয়েছিল, অর্থাৎ 510 কোটি টাকা ওর কাছেই আছে সাইফুনিং। তাহলে তুমি যদি টেবিল করো এগুলোকে, তাহলে এই চিহ্নিত টেন্টেড, আবারও বলছি চিহ্নিত, অচিহ্নিতগুলো লুকিয়ে আছে। আর কোনোভাবেই মাননীয় সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট নন টেন্টেড কথাটা ইউজ করেনি। টেন্টেড মানে চিহ্নিত হয়েছে, নাহলে বাকিগুলো অচিহ্নিত। ভাবো, এই সব মিলে যে টাকাটা তুলেছে, এই ছেলেপেলেগুলোর চাকরি চলে গেছে, এরা তো কনজিউমার ফোরামে যেতে পারবে না। এরা যেটা করতে পারে,
তৃণমূলের এলাকার নেতাদের ধরে পেটাতে পারে। দেখলে না, কান ধরে উঠবস করছে একজন সম্ভবত কাউন্সিলর তৃণমূলের, হ্যাঁ না তমলুকে, মানে বুঝতে পেরেছে এবার পিট্টিটা হবে। তৃণমূল নেত্রী ওটা জানে, তাই তড়িহড়ি এদের পাশে থাকার বার্তা বারবার দিচ্ছে, তোরা বাবা মুখ খুলিস না, তোদের ঠিক ব্যবস্থা করে দেবো, করতে পারুক না পারুক ব্যবস্থাটা করে দেবো, একটা লালিপপ ঝুলিয়ে রাখলেন। এই দায়বদ্ধতার থেকে এটা বলছেন, তিনি মানবিক হয়ে বলছেন, আমি আমাকে 1 লক্ষ ঘা দিলেও আমি এটা মুখ থেকে বলবো না, কারণ আমি প্রমাণ দিয়ে তোমাকে দেখাতে পারি এই দাগিদের প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়বদ্ধতাটা নিতান্তই পলিটিক্যাল, নিতান্তই ফিনান্সিয়াল, কারণ তার দল আর্থিকভাবে সমৃদ্ধ হয়েছে এদের টাকায় এবং তার দ্বারা বড় বড় মাথারাও সমৃদ্ধ হয়েছে। স্যার, এসএসসির একটি মামলার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাজ্যের বিরুদ্ধে একেবারে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, যেখানে বলা হচ্ছে যে দাগি প্রার্থীদের হয়ে আপনি হাইকোর্টে দাঁড়িয়েছেন, এরকম প্রশ্ন করা হচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। না, শুধু তাই নয়, এসএসসি তুলোধনা করেছে, আবার হাইকোর্টও আজকে কল্যাণকে আবার কানমোলা দিয়েছে যে আপনি আবার দাগিদের হয়ে বলতে এসছেন, রাজ্যের হয়ে বলতে এসছেন, দাগিদের হয়ে সাবাল। এই যে এসএসসি আজকে তুলোধনা করলো, আমি কালকেও এটা বলেছিলাম, দাগিরা হাইকোর্টে বিমুখ হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে, কারণ দাগিগুলোর পিছনে সরকার আছে, সরকার কোনোভাবে আর চাইছে না যে এসএসসিটা হোক, হয় এরা এসএসসিতে বসে এসএসসিটা হোক, ঘুরপথে এদেরকে নেবে, আর না হলে এরা না থাকলে কানু বিনা কি উপায় আমার, কি জীবন আমার, এই যে এরা তো কানু, এরা যদি না থাকে এসএসসিটা নিয়ে লাভ নেই। আর 2 দিন পরে তো এসএসসি, 7 তারিখে, সরকার তো 7 আর 14 দুটো সপ্তাহে, এসএসসিটা সরকারের কাছে অর্থহীন হয়ে দাঁড়ালো। তাই বারবার সুপ্রিম কোর্ট হাইকোর্টে দৌড়চ্ছে, এবং হাইকোর্ট আজকে যা বলেছে যে সঞ্জয় কুমারের বেঞ্চ, যে আপনারা দাগিদের হয়ে সওয়াল করছেন, অযোগ্যদের সওয়াল করতে অ্যাডভোকেট জেনারেলকে পাঠাচ্ছেন, আপনারা এই টেন্টেড প্রার্থীদের ব্লু আই করছেন, স্মাগল করার জন্য এজিকে সওয়াল করতে পাঠাচ্ছেন, সেম আপনারা এদের ইন্টেনশনটা রাজ্যের ইন্টেনশনটা বুঝে ফেলেছে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, এত কিছুর পরেও মাননীয় সুপ্রিম কোর্ট সবই যখন জানতে পারছেন, ধরে ফেলেছেন এদের পালস, রোগটা কোথায়, রোগটা কোন লেভেলে চলে গেছে এসএসসি সরকার এবং বোর্ডের, তাহলে এদের দিয়ে এই চিটিংবাজগুলোকে দিয়েই আমার পরীক্ষাটা কন্ডাক্ট করছেন কেন? আপনি ইন্ডিপেন্ডেন্ট কোনো জাজকে মনিটর করে, বা সুপ্রিম কোর্টের মনিটরে, বা হাইকোর্টের মনিটরে, বিচার বিভাগীয় মনিটরে পরীক্ষাটা নিতে পারতেন না? অন্তত যেই ছেলে মেয়েগুলো 11 সালে মমতা ক্ষমতায় আসার পর থেকে আজ অবধি 14টা বিএড, 14টা MA, 14টা BA, কত কোটি ছেলে মেয়ে বসে আছে আজকে ঘরে, তাদের একটা শেষ উপায় হতে পারতো, অনেকের বয়স পার হয়ে গেছে বসতে পারেনি, সেই জায়গাটায় তৃণমূল তো আবার নতুন করে এসএসসি, এই চিটিংবাজ এসএসসি কে দিয়ে পরীক্ষা নেওয়ালে আবার তারা চাকরিটা বিক্রি করবে, আবার নতুন গ্রাহক খুঁজবে, আবার মামলা হবে। আপনি বলুন তো, যে এত কিছু, মানে একটা সরকার যার মুখ্যমন্ত্রী বলছেন আমি অযোগ্যদের হয়ে ইয়ে করব, তাহলে এসএসসি, তার সরকারের নিয়ন্ত্রণে থাকা এসএসসি, তারা কি করতে পারে আগামী এই পরীক্ষাটায়? এই যে এত লক্ষ আবার অ্যাপ্লাই করেছে, আমি তো দায়িত্ব নিয়ে বলছি যে এই পরীক্ষাটা তৃণমূল সরকার চেয়েই ছিল এই অযোগ্যগুলোকে আবার ঢোকাতে, নাহলে 1806 জনের মধ্যে 1400 জনকে বসিয়ে দিয়েছে মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করে। এটা হতে পারে? তাহলে কতটা মরিয়া একটা সরকার অযোগ্য চিটিংবাজ চোরদের জন্য, একদম পরিষ্কারভাবে চোরেদের প্রতি দায়বদ্ধতার থেকেই তাদের মৌলিক অধিকারের প্রশ্নে বারবার তারা যাচ্ছেন। এটাই তো দিনের আলো মতো পরিষ্কার। এখন একেবারে যে 350 জন যারা সিঙ্গেল বেঞ্চে গেছিল যোগ্য বলে তারা নিজেদেরকে দাবি করেছি, তারা আবার ডিভিশন বেঞ্চে গেছে এবং সেখানেও তাদের আবেদন খারিজ হয়ে গেছে। না আরে আচ্ছা, আমি বলছি যে এইটার থেকে তোমার কি মানে কনক্লুশনটা কি আসে সাধারণ মানুষের কাছে? যে সরকার র্যাঙ্ক জাম করা, অতিরিক্ত নিয়োগ, প্যানেল বহির্ভূত অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যে 4টে ইস্যুতে এদের পরীক্ষায় এরা 17টা কলা ব্যবহার করে র্যাঙ্ক জাম, মেরিট লিস্টের এক্সপায়ারির পরে চাকরি, ওএমআর ম্যানিপুলেশন, নন লিস্টেড ক্যান্ডিডেট, এই 4টে ভাবে 17টা কলা দিয়ে যারা চাকরিটা চুরি করেছিল, যোগ্যদের চাকরিটা চুরি করেছিল, তৃণমূলের নেতাদের কারি টাকা দিয়ে, জীবন কৃষ্ণ, প্রাণকৃষ্ণ, হরিকৃষ্ণদের দিয়ে,
সেই বেনিফিশিয়ারিজদের বাঁচানোর জন্য সরকার কতটা মরিয়া হতে পারে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান দ্বারা স্বীকৃত, সংবিধানকে শপথ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, যে তিনি তৃণমূল নয়, সবার মানুষের, তৃণমূলকে ভোট যারা দেয়নি তারাও মুখ্যমন্ত্রী, তিনি পার্টি ফর পার্ট, গভর্নমেন্ট ফর অল। তাহলে সেই মুখ্যমন্ত্রী যখন বলছেন আমি ওদের কথা ভাববো, তাহলে সেই সরকার যাবে নাকি আর কারা যাবে? এটা বুঝতে হবে। এই কারণে বারবার বলছি, এই এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্টের আবার নতুন করে চাকরি বিক্রি চুরি হওয়ার জায়গাটা প্রশস্ত হলো। এই এসএসসি জাস্ট আই ওয়াশ মিলিয়ে নেবে। যদি বা এসএসসি রিক্রুট পরীক্ষাটা হয়ে একটা প্যানেল হয়ও, একই কায়দায় এই তৃণমূল এজেন্টরা চাকরিটা বিক্রি করবে।